চলুন ব্যারিস্টার সুমন স্যারের তেনার সংসদের কিছু বক্তব্য আমরা শুনব। তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, কি আমরা এখানে কি বুঝতে পারি, আমরা শুধু এটাই শুনব উনি কি বোঝাতে চাচ্ছেন। এটা বলাটা ওনার কি আসলে অন্যায় হয়েছে নাকি ন্যায় হয়েছে, এটা এটা আমরা শুনে আসবো। হ্যাঁ, মানবতার ফেরিওয়ালা, মানব দরদি, জনদরদি আমাদের ব্যারিস্টার সুমন স্যার, নির্ভীক প্রতীক। আমরা তেনার মুখে কিছু সংসদের বক্তব্য শুনব। তিনি আসলে একজন স্পষ্টভাষী, সত্যবাদী, ন্যায়পরায়ণ। আরো যদি কিছু বলা থাকে তিনি সবগুলোর মধ্যেই পড়ে। চলুন আমরা ওনার বক্তব্য শুনে আসি। মন্ত্রী সমরে যাওয়ার পরে কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস, জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে যাওয়ার পরে। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে। তো স্যারের বক্তব্যটাতে মনে হলো না যে উনি খারাপ কিছু বলেছেন। উনি বলতে চেয়েছেন আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিয়েছেন, এত কিছু দিয়েছেন, ফ্ল্যাট দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, অগণিত সম্পদ দিয়েছেন, এবং সবগুলো তিনি মন্ত্রী অবস্থায় করেছেন। এই তা স্যারের দুঃখটা হলো যে ওনার এত সম্পদ আছে, এত কিছু আছে, তারপরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে রাজুকে দরখাস্ত করেছেন সরকারিভাবে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় মন্ত্রীদের, এমপিদের, সেটা নেওয়ার জন্য তিনি দরখাস্ত করেছেন। এটাই হচ্ছে স্যারের প্রশ্ন, যে ওনার গাড়ি বাড়ির অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তারপরেও তাকে একটা ফ্ল্যাট বরাদ্দ নিতে হবে। এটাই ওনার দুঃখ, সমস্যা, ওনার এটাই সমস্যা ওনার কাছে হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা উনি তো মনে হয় না খারাপ কিছু বলছে এখানে, আমার তো মনে হচ্ছে ভালোই বলছে, তাই না? আমার কাছে তো ভালো মনে হচ্ছে না খারাপ বলছে। তো ব্যাপারটা হলো যে একজন মানুষের জীবন ধারণ করতে গেলে কত লাগে স্যার এটাই বলছে যে কত লাগবে টাকা পয়সা, একজন মানুষকে কত টাকা পয়সা লাগে। উনি শুধু এটুকুই বুঝাইতে চেয়েছেন যে আমার অনেক আছে, আমার অগাধ সম্পদ আছে, আমার আর কত লাগবে। বেঁচে থাকতে গেলে একজন মানুষের, একটা ফ্যামিলির কত লাগে। আমার মনে হয় যে বেঁচে থাকতে গেলে ভালোভাবে বলছি, আমি দারিদ্র্যভাবে বলছি না, একটা বাড়ি, কিছু টাকা, আর একটা চলার মতো একটা জব, বা একটা বিজনেস, যেটাই বলেন, আমার মনে হয় যে এটুকুই হলেই একটা মানুষের দিব্যি এই জীবনটা অন্তত চলে যাবে, পরের জীবন পরে। তো আমরা তো এই দুনিয়ায় কি স্বপ্নের সাগরে ভাসতেছি, যত আছে আরও চাচ্ছি। এই স্যার এটাই বুঝাইছেন, আর কিচ্ছু বুঝার নাই এখানে। এখন এটা যদি কারো লাগে, এটা যদি কারো ব্যক্তিত্বে লেগে থাকে, তো এটা তো স্যারেরই দোষ না, কারণ উনি তো সত্য কথা বলেছেন যে ওনার অনেক কিছু আছে, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, এবং তিনি সব কিছু মন্ত্রিত্ব অবস্থায় করেছেন। তো এখানে ইনি আবার মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাট বরাদ্দের জন্য রাজীবকে আবেদন করতে হবে, এটুকুই শুধু বলেছেন। তো এখানে কারো লাগলে তো স্যারের করার কিছু নেই, তো এটা তো লাগার কথা না, ভালোই বলছেন। একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কত চাই, এটুকুই যথেষ্ট। আছে না কিছু মানুষ যে রাস্তায় পড়ে আছে, তাদের দিন যাচ্ছে না। কিছু মানুষ আছে যে না খেয়ে আছে,
3 বেলা মলে 1 বেলা খাচ্ছে, তাদের কি জিন যাচ্ছে না? স্যার এটাই বুঝাই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তি, তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে হতাশ হয়ে গেছি আমি। কেন? 9 বছরের একটা বাচ্চা সে কি রাইফেল ধরতে পারে, নাকি সে যুদ্ধ করতে পারে? আচ্ছা হোক, এটাও মনে হয় না যে ব্যারিস্টার সুমন স্যার ভুল বলছেন, কারণ এটা 1962 সালে জন্ম, 71-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধ। সম্ভব না প্রাপ্তবয়স্ক ছাড়া সম্ভব না একটা যুদ্ধে অংশগ্রহণ করা। তাহলে কি হতাশ, আমি একদম হতাশ হয়েছি, হতাশ। মুক্তিযুদ্ধের বয়সের চেয়ে মুক্তিযোদ্ধার বয়স কম। হতাশ, আমি বেশি কিছু বলবো না, আমি হতাশ। বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য। আমি আরও হতাশ। এই স্পষ্ট সত্য কথাগুলো বললে কি তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে? আর এজন্যই কি ডিজিটাল নিরাপত্তা আইনটা প্রণয়ন করা হয়েছে? প্রশ্ন। এগুলো তো সব সত্য কথা। এগুলো তো একজন সচেতন নাগরিকও বলতে পারবে, তাই না? দুর্নীতির বিরুদ্ধে একজন সচেতন নাগরিকও বলতে পারবে। তো উনি তো একজন এমপি, আবার একজন উকিল। তা আমার মনে হয় না উনি ভুল বলছেন। তা একটা সত্য কথা বললে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাকে কি ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে? প্রশ্ন আমার মানে দাঁড়াচ্ছে উচিত কথা না বলার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনটা। আমার তো এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? আহ, কিছু বলবো না।